জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা থাকছে প্রতিবেদনে। হাসিনার দল আওয়ামী লীগকেই সুবিধা পাইয়ে দিলেন তারেক রহমান থাকছে প্রতিবেদনে। হাসিনাকে ফেরানোর প্রশ্নে জামায়াত বিএনপি বিরোধ, সংঘর্ষে উত্তাল রাজনৈতিক অঙ্গন থাকছে প্রতিবেদনে। রাষ্ট্রপতি চুপ্পুর আতঙ্কে জামায়াত এনসিপি কি ফাঁস হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন থাকছে প্রতিবেদনে। দেশে এবার -1 ফর্মুলা, হাসিনাকে বাদ রেখেই নয়া এজেন্ডায় ফিরছে আওয়ামী লীগ থাকছে প্রতিবেদনে। আবারও ৭ মার্চ ভাষণেই আতঙ্কিত জুলাই সন্ত্রাসীরা, ময়দানে আওয়ামী লীগ নামলে কি হবে থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা, সেই প্রশ্নটা আবারও চরকির মতো ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে প্রশ্নটা অস্বাভাবিক গতি পেয়েছে। প্রশ্নটা হল, আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চলেছে? প্রশ্ন ওঠার কারণ, সামনেই স্থানীয় নির্বাচন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, বলা ভালো তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। জাতীয় নির্বাচন কমিশন দলের প্রতীক ফ্রিজ করে। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যম সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে তারেক রহমান যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বক্তব্যের একটি অংশে তিনি বলেন, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখীন বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। প্রশ্ন উঠছে, তারেক জিয়া কি আওয়ামী লীগে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছেন? বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিক আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে আওয়ামী লীগ। দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পুরসভা এবং ইউনিয়ন পরিষদ এই 4 স্তরের নির্বাচনে কিভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে। দলটির একটি দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি তাদের লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। 2024 সালের 5 আগস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাকে রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এই কথার ভিতরে রয়েছে অনেক কথা। প্রথমত, তারেক রহমান সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কিনা সেই বিষয়েও কোনো ইঙ্গিত সরকারের তরফে পাওয়া যায়নি। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, নতুন সরকারের 30টি কার্যদিবস অতিক্রম করলে সেই নিষেধাজ্ঞার আর কোনো বৈধতা থাকবে না। বিএনপি ও সরকার এই নিষেধাজ্ঞা সংসদে হয়তো পাশ করাবে না, কারণ তারেক রহমান জানিয়ে দিয়েছে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। একবার দেখে নেওয়া যাক কী কৌশলে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে চাইছে। আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল এই আওয়ামী লীগ।
স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। দলের একাংশ নেতা মনে করছেন পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও অতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠ পর্যায়ে নানা প্রস্তুতি নিতে হয়। ঈদের পর তারা সেই প্রস্তুতির কাজ শুরুর পরিকল্পনা করছেন। হাসিনাকে ফেরানোর প্রশ্নে জামায়াত বিএনপি বিরোধ, সংঘর্ষে উত্তাল রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে এই ইস্যুতে বিরোধী রাজনৈতিক শিবিরের দুই বড় শক্তি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই বিরোধ এখন সংঘর্ষের রূপ নিয়েছে বলে নানা মহলে আলোচনা চলছে। গত কয়েক মাস ধরেই দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির। বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ সামনে আসতেই নতুন করে আলোড়ন সৃষ্টি হয়। রাজনৈতিক সূত্রগুলো বলছে, সম্প্রতি কয়েকটি অনানুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু নেতা দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য একটি সমঝোতার রাজনীতির প্রস্তাব দেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে হলে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। আর সেই সংলাপের পরিবেশ তৈরির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এসে রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। জামায়াতের একটি অংশের যুক্তি হল, দেশের রাজনীতি যদি সংঘাতের পথ থেকে বের হয়ে আলোচনার পথে আসে তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে পারে। তাদের মতে, দেশের ভবিষ্যৎ রাজনীতিতে সব পক্ষকে নিয়ে একটি সমঝোতার কাঠামো তৈরি করা জরুরি। তবে এই প্রস্তাব সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। বিএনপির অনেক নেতা মনে করেন এটি আসলে আওয়ামী লীগের জন্য নতুন করে রাজনৈতিক সুযোগ তৈরি করার একটি কৌশল। তাদের দাবি, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলের ওপর ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছিল। সেই অভিজ্ঞতার কারণে তারা কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের পক্ষে নন। বিএনপির কয়েকজন নেতা প্রকাশ্যে মন্তব্য করে বলেছেন, দেশের রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু কোনো ব্যক্তিকে ফিরিয়ে এনে নতুন করে সমঝোতার রাজনীতি করার ধারণা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এই মতবিরোধ দ্রুতই উত্তেজনায় রূপ নেয়। রাজধানীসহ কয়েকটি জায়গায় দুই দলের নেতৃকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা, ধাক্কাধাক্কি এবং সংঘর্ষের খবর রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে বড় ধরনের সংঘর্ষের তথ্য নিশ্চিত হয়নি, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ঘটনার পর দুই দলের নেতারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা বলেছেন, তাদের প্রস্তাবকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারা দাবি করেন, তারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সমর্থন করার জন্য নয়, বরং দেশের বৃহত্তর রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে একটি আলোচনার পরিবেশ তৈরির কথা বলেছিলেন। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা বলছেন, এই ধরনের প্রস্তাব বিরোধী রাজনীতির শক্তিকে দুর্বল করতে পারে। তাদের মতে, বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে, কিন্তু আওয়ামী লীগকে আবার রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ গ্রহণ করা উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিরোধ আসলে বিরোধী রাজনীতির ভেতরের গভীর মতপার্থক্যের প্রতিফলন। দীর্ঘদিন ধরে দেশের বিরোধী রাজনীতিতে নেতৃত্ব, কৌশল এবং ভবিষ্যৎ পথ নির্দেশনা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক সেই অন্তর্দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিনির্ভর নেতৃত্ব এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো বড় রাজনৈতিক নেতাকে ঘিরে আলোচনা শুরু হলে তা সহজেই বড় রাজনৈতিক বিতর্কে রূপ নিতে পারে। বর্তমান পরিস্থিতিতে পর্যবেক্ষকদের ধারণা, যদি এই মতবিরোধ আরও বাড়তে থাকে তাহলে বিরোধী শিবিরের মধ্যে নতুন করে বিভাজন তৈরি হতে পারে। এতে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিও আরও জটিল হয়ে উঠতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংলাপ প্রয়োজন, আবার কেউ মনে করছেন অতীতের অভিজ্ঞতার কারণে এমন উদ্যোগ বাস্তবসম্মত নয়। সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরোধ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন দেখার অপেক্ষা। হাসিনার দল আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দিলেন তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ এক বিরল ঘটনার সাক্ষী থাকল। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। বক্তব্যের একটি অংশে শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা।
তারেক বলেন, বাংলাদেশে সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আদর্শের একটি দেওয়াল ছিল। এই বক্তব্য সেই দেওয়ালে বড় ধরনের ফাটল ধরিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গবন্ধুর এমন অবদানের কথা স্মরণ এবং তার অবদানকে স্বীকৃতি সাম্প্রতিক অতীতে কেন কোনো কালেই হয়নি। বিএনপি স্বীকার করে না মুক্তিযুদ্ধে শেখ মুজিবের আত্মত্যাগের কথা। তাদের মতে মুক্তিযুদ্ধে সবথেকে বেশি অবদান রয়েছে জিয়াউর রহমানের। অনেকে মনে করছেন তারেক রহমান এখন আর সেই প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে চাইছেন। তারেকের বক্তব্যকে অনেকে জাতীয় ঐক্য গঠনের একটি প্রয়াস হিসেবে দেখতে চাইছেন। তারা এটিকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। তাদের মতে তারেক রহমান বঙ্গবন্ধুর সংসদীয় ও জাতীয় পরিচয়কে স্বীকৃতি করে নিয়ে আওয়ামী লীগের একক রাজনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন। সংসদ সচিবালয়ের নথিপত্রে বঙ্গবন্ধুর নাম একজন সংসদ সদস্য হিসেবে যেমন লিপিবদ্ধ আছে, ঠিক তেমনি তারেক রহমান সেই সত্যকে জনসম্মুখে এনে দেশের নতুন প্রজন্মের কাছে একটা ভারসাম্যপূর্ণ বার্তা দিতে চাইছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি তারেক রহমানের আকস্মিক সম্মান প্রদর্শনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বিএনপি। বঙ্গবন্ধুর প্রতি তারেক রহমানের শ্রদ্ধাকে তার দলের কট্টরপন্থী ও তৃণমূল স্তরের নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। তাদের কাছে শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ বিএনপির ওপর দমনপীড়ন চালিয়েছে। তাদের নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব কিছুই হয়েছে শেখ হাসিনার নির্দেশে। তারেক রহমানকে সেই সব অত্যাচারের কথা, সেই সব বিভীষিকাময় দিনের কথা ভুলে গেলেন? দল নেত্রী খালেদা জিয়ার ওপর কম অত্যাচার চালায়নি আওয়ামী লীগ। এত কিছুর পরেও সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ মুজিবের প্রশংসা করলেন। কি করে তিনি বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তবে বিএনপি চেয়ারপারসনের মুখে বঙ্গবন্ধুর প্রশংসাকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ একটু অন্য চোখে দেখছেন। অতীতে বাংলাদেশ সংসদে স্বাধীনতা স্থপিত তথা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমানের পিতা জিয়াউর রহমান, মা খালেদা জিয়া। রাষ্ট্রপতি থাকাকালীন সেনাশাসক হুসেন মোহাম্মদ এরশাদও মুজিবের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এক পর্যায়ে জাতির পিতা শিরোপা দেওয়ার বিষয়ে ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেন। যদিও তার দল ও সরকারের বড় অংশের আপত্তি থাকায় তিনি ওই কাজে বেশি দূর অগ্রসর হতে পারেননি। রাষ্ট্রপতি চুপ্পুর আতঙ্কে জামায়াত এনসিপি কি ফাঁস হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন? ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসেছিল গত ১২ মার্চ। প্রথম দিন সংসদ সাক্ষী থাকল নানা ঘটনা প্রবাহের। বিউগলে বাজছিল জাতীয় সঙ্গীত। নিয়ম অনুযায়ী জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়াতে হয়। এই নিয়ম সব দেশেই প্রযোজ্য। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে দেখা যায় জামায়াত এবং এনসিপির সংসদ সদস্যরা আসনে বসে রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের উঠে দাঁড়াতে বলছেন। রাষ্ট্রপতি চুপ্পুর দেহরক্ষীও তাদের উঠে দাঁড়াতে নির্দেশ দিচ্ছেন। কিন্তু জামায়াত এবং এনসিপি সংসদ সদস্যরা দাঁড়াতে অস্বীকার করেন। জাতীয় সঙ্গীত প্রায় শেষ হওয়ার মুখে। সেই সময় বিরোধী দলের সদস্যরা উঠে দাঁড়ালেন। এখানেই শেষ নয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় তাদের দেখা গেল স্লোগান দিতে। বিরোধী দলের অধিকাংশ সদস্যের হাতে ছিল প্ল্যাকার্ড। তারা শেষ পর্যন্ত সভা থেকে বেরিয়ে যায়। পরে সংসদের বাইরে তারা সাংবাদিকদের বলেন রাষ্ট্রপতির বিরুদ্ধে তারা যুক্তিসঙ্গত কারণেই স্লোগান দিয়েছেন। জামায়াতের বক্তব্য, রাষ্ট্রপতি চুপ্পু অতীতে সংগঠিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, অথচ তিনি রাষ্ট্রের অভিভাবক। দ্বিতীয় অভিযোগ, ২০২৪-এর ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি সেটা অস্বীকার করেন। এতে তিনি জাতির প্রতি মিথ্যাচার করেছেন, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে জামায়াতের আমিরের তৃতীয় অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর নির্বাচিত প্রতিনিধিদের সংস্কার পরিষদের সদস্য ও সংসদ সদস্য এই দুই ভূমিকায় দায়িত্ব পালনের বিষয়টি একাধিক অধ্যাদেশে উল্লেখ করা হয়েছিল। কিন্তু গেজেট প্রকাশের ১ মাসের মধ্যে সংস্কার পরিষদের আহ্বান করার কথা থাকলেও রাষ্ট্রপতি তা করেননি।
এই রাষ্ট্রপতিকে নিয়োগ হয়েছিলেন হাসিনা সরকারের আমলে, অথচ সংসদে রাষ্ট্রপতি তার ভাষণে আওয়ামী লীগের কড়া সমালোচনা করেন। ফলে তার ভাষণ মেনে নিতে পারেননি আওয়ামী লীগও। দলের অনেকে তাকে মীর জাফর বলেছেন। বলার কারণও রয়েছে। হাসিনা সরকারকে তিনি ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করেন। মুক্তিযুদ্ধের কথা স্মরণ করতে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে সকল অপসংবাদিত নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, রাষ্ট্রপতি যদি কেবল বলতেন মুক্তিযুদ্ধের যত নেতা আছেন তাদের প্রত্যেককে তিনি স্মরণ করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, তাহলে এত বিতর্ক তৈরি হতো না। কিন্তু তিনি জিয়াউর রহমানের নাম আলাদা করে স্মরণ করায় বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, মুক্তিযুদ্ধের নেতা কি একা জিয়াউর রহমান? স্বাধীনতা যুদ্ধে অনেকে লড়াই করেছেন, তাদের মধ্যে থেকে শুধু একজনের প্রতি বিশেষ শ্রদ্ধা যাপন করায় বিতর্ক তৈরি হয়েছে। রাষ্ট্রপতি আরও বলেছেন, আওয়ামী লীগ আমলে দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। আওয়ামী লীগের অসন্তোষ সেখানেই। তাদের দৌলতেই তো শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে আসীন হতে পেরেছিলেন। তবে এই প্রথম যে তিনি উল্টো পথে হাঁটলেন তা নয়। সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতির মুখে শোনা যায় বিএনপির প্রশংসা। রাষ্ট্রপতির পদ সাংবিধানিক তো বটেই, সেই সঙ্গে এটাও বলা প্রয়োজন যে তাকে হতে হবে নিরপেক্ষ। তিনি বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষ নিতে পারেন না। কিন্তু কার্যক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দেখা গেল বিএনপির পক্ষ নিতে। একটি রাজনৈতিক দলের কর্মী যে ধরনের আচরণ করে থাকেন, একজন রাষ্ট্রপতি সেই ধরনের আচরণ করতে পারেন না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে, রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলি দলের ভিত হিসেবে ব্যবহার করে থাকে। বিএনপি সেটাই করেছে। দেশে এবার -1 ফর্মুলা। হাসিনাকে বাদ রেখেই নয়া এজেন্ডায় ফিরছে আওয়ামী লীগ। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন একটি সুর তৈরি হয়েছে, সেটা হল -1 ফর্মুলা। ১/১১ সরকারের সময় সামনে এসেছিল -2 ফর্মুলা। সেই সময় আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করে সংসদ ভবনের সামনে দুটি বাড়িতে তাদের বন্দী করে রাখা হয়। সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপি থেকে তাদের বাদ দেওয়ার অনেকে চেষ্টা হয়, অর্থাৎ -2 ফর্মুলা। কিন্তু কোনো চেষ্টা সেই সময় কার্যকর হয়নি। দীর্ঘ কয়েক বছর বাদে আবার সেই -1 ফর্মুলা প্রকাশে এসেছে। অর্থাৎ বাস্তবতার নিরিখে আওয়ামী লীগের মিত্রশক্তি যারা, তারাও মনে করছে বর্তমান পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব। এই অবস্থায় দলকে জাতীয় রাজনীতিতে ফিরতে হলে -1 ফর্মুলায় এগোতে হবে, অর্থাৎ হাসিনাকে বাদ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। তা না হলে দলের অস্তিত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, দলনেত্রীকে বাদ দিয়ে তাদের অগ্রসর হতে হবে। চতুর্দিকে গুঞ্জনও শুরু হয়েছে। ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে লন্ডনে একটি বৈঠক হয়েছে বলে গণমাধ্যমের খবর। সেখানে এই নিয়েও আলোচনা হয়েছে বলে একটি সূত্রে দাবি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই -1 ফর্মুলা তৈরি হয়েছে কোথায়? বাংলাদেশে নাকি প্রবাসে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা চাইছেন হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করুক? প্রবাসের এক সাংবাদিক এই ব্যাপারে তার নিজস্ব মতামত দিয়েছেন। অনেকে আবার তার মতামতকে সমর্থনও করেছেন। শেখ হাসিনার মিত্র এবং শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, দলনেত্রীকে এই মুহূর্তে আর প্রাসঙ্গিক করা সম্ভব হবে না, কারণ হাসিনার ওপর মৃত্যুদণ্ডের পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানা মাথায় নিয়ে তার পক্ষে দেশে ফেরা এক প্রকার অসম্ভব, রাজনীতি করাও সম্ভব নয়। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। ফলে আওয়ামী লীগ যদি -1 ফর্মুলা নিয়ে এগিয়ে যেতে চায়, সেক্ষেত্রে হাসিনার অবস্থান কোথায় হবে? তিনি কি বাকি জীবন দিল্লিতে কাটাবেন, নাকি দিল্লি ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি দেবেন? এই পরিস্থিতিতে লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের একটি বৈঠক হয়েছে। সূত্রের খবর, বৈঠকে হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে একটি সূত্রে দাবি করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ওপর গুরুত্ব আরোপ করেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশে তৈরি হয় ভয়াবহ জ্বালানি সংকট। দিল্লি কিন্তু ঢাকাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করে ঢাকার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। এই সংকেত থেকে একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হচ্ছে। অনেকে মনে করেন বিএনপির ক্ষমতায় আসার পিছনে ভারতের সবুজ সংকেত ছিল। সাউথ ব্লক থেকে তারেকের ওপর কিছু শর্ত দেওয়া হয়। তার মধ্যে একটি বড় শর্ত ছিল আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। বিএনপি সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে, তবে এই ইস্যুতে তারা তড়িঘড়ি কিছু করবে না।
আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অন্য একটি বড় কারণ জামায়াত এনসিপি। জামায়াত বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। তারা এনসিপির সঙ্গে হাত মিলিয়ে তারেক সরকারের ওপর চাপ তৈরি করবে। বিএনপির একার পক্ষে সেই চাপের মোকাবিলা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগকে পাশে পেলে কাজ অনেকটা সহজ হয়ে যাবে। অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে তারেক রহমানেরও স্বার্থ রয়েছে। আবারও ৭ মার্চ ভাষণেই আতঙ্কিত জুলাই সন্ত্রাসীরা। ময়দানে আওয়ামী লীগ নামলে কি হবে? ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। আটক ছাত্রলীগ নেতার নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ১৫ জুলাই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সময় তিনিও ছাত্রলীগের সঙ্গে ছিলেন। তাদের আটকের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, ওটা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিল, এটা তো নিষিদ্ধ, এই জন্য নিয়ে আসা হয়েছে। ৭ মার্চ নিয়ে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে সেহরির টেবিল থেকে তুলে মারধর করা হয়। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ অনুযায়ী দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী সেহরি খেতে বুয়েটের কাজী নজরুল ইসলাম হলের ক্যান্টিনে বসেছিলেন। সেখান থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শাহবাগ থানায় ফেলে রেখে যান জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা। ওই দিন ৩২ ধানমন্ডিতে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বেশ কয়েকজন আওয়ামী লীগার। পুলিশ তাদের গ্রেপ্তার করে। অনেকে বলছেন তারেক রহমানের সরকার আসলে ইউনূস সরকারের এক্সটেনশন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। তারেক রহমানের সরকারের সেই ধারা অব্যাহত। ইউনূসের আমলে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালিয়ে গিয়েছে, এখন সেই তারা একই কাজ করে চলেছে, ভিন্ন আঙ্গিকে। বাংলাদেশে পালাবদল হলেও আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গির যে কোনো পরিবর্তন হয়নি, সেটা ওইসব ঘটনা থেকে প্রমাণিত। অনেকে বিশ্বাস করতে পারছিলেন না যে ইউনূস সরকার আওয়ামী লীগারদের সঙ্গে যা করেছে সেই একই কদর্য খেলা খেলবে তারেক রহমানের সরকার। কিন্তু বিশ্বাস আর বাস্তবতা যে এক নয়। বাস্তব কোনো কোনো সময় অবিশ্বাসের জন্ম দেয়। অনেকে বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসানো হয়েছে যেসব কারণে, তার মধ্যে একটি হল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা, সেই সঙ্গে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। সেই কারণে পুলিশ হত্যার বিচারের বিষয়টি খুব অগ্রগতি হয়নি। তারা ইন্ডেমনিটি তুলবে না। ৭ মার্চের ভাষণের প্রতি বিএনপি বা জামায়াত বা এসিপির এই ঘৃণা আসলে ভয় থেকে। বঙ্গবন্ধুর ভাষণ শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা নয়, এই ভাষণ স্বাধীনতা সংগ্রামের মূল প্রেরণা। কারণ বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির আত্মপরিচয়ের ভিত্তি শেখ মুজিবুরের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ইউনেস্কো এই ভাষণটিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। যারা এই ভাষণকে ভয় পায়, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ভয় পায়। তার কারণ খুব স্পষ্ট। তারা জানে এই ভাষণের প্রতিটি শব্দ মানুষের মনে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে, তাদের উজ্জীবিত করে। যে কোনো দেশের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। এই প্রসঙ্গে নেতাজির সেই অমোঘ উক্তির উল্লেখ করতে হয়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ১৯৪৪ সালে বার্মায় আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের উদ্দেশ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাতে গিয়ে এই কটি শব্দ উচ্চারণ করেছিলেন নেতাজি। দেশ স্বাধীন হয়েছে, ক্ষমতায় একাধিকবার পালাবদল হয়েছে, কিন্তু নেতাজির সেই অমোঘ উক্তি মানুষ আজও ভোলেনি। বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। হাজার চেষ্টা করেও শেখ মুজিবকে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশবাসীর মন থেকে কোনোভাবেই মুছে ফেলতে পারবে না কোনো সরকার।